গাজা নিয়ে ট্রাম্পের নতুন চাল, বোর্ড অব পিসে চান দুই মুসলিম নেতাকে। ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ যাচ্ছে কাতারের ব্যাংকে। উদ্দেশ্য কি ট্রাম্পের? ইরানিরা ধরে ফেলেছে রেজা পাহলাবির চালাকি, আবারও আন্দোলনের আহ্বান নির্বাসিত যুবরাজের। যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাবে ইরান, নেতানিয়াহুর সতর্কবার্তা। তালেবানের শীর্ষ পর্যায়ে ভাঙনের সুর, প্রকাশে এলো ক্ষমতার দ্বন্দ্ব। রেকর্ড ভাঙা তুষারঝড়ে বিপর্যস্ত রাশিয়া, বরফে ডুবে গেছে কামচাটকা শহর। গ্রিনল্যান্ড এখন আমেরিকার, পোস্ট করে ঘোষণা দিলেন ট্রাম্প। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি RTV সপ্তাহের বিশেষ সঙ্গে আছি আমি শুক্তি রায়। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা গাজা নিয়ে গঠিত হচ্ছে একটি শান্তি পর্ষদ, আর সেই পর্ষদে বসতে আমন্ত্রণ জানানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে। আর এই আমন্ত্রণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। লক্ষ্য একটাই, গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করা, আর নাম দেওয়া হয়েছে বোর্ড অব পিসি। দর্শক, কি হবে এই বোর্ড অব পিসি এর কাজ? সেই প্রশ্নের উত্তরই জানবো হাওলাদা শামীমের প্রতিবেদনে। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা একটি ভূখণ্ড, ধোঁয়া, ক্ষুধা, শূন্য চোখ। ঠিক এই বাস্তবতার মাঝেই হঠাৎ ভেসে আসে আরেকটি ঘোষণা। গাজার জন্য গঠিত হচ্ছে একটি শান্তি পর্ষদ, আর সেই পর্ষদে বসতে আমন্ত্রণ জানানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে। এই আমন্ত্রণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। লক্ষ্য একটাই, গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করা। নাম দেওয়া হয়েছে বোর্ড অব পিস। নামটা শুনতে শান্তি, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। আঙ্কারা ও কায়রোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ট্রাম্পের আমন্ত্রণ জানানোর বিষয়টি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। গেল বছরের সেপ্টেম্বরে গাজা সংকট নিয়ে নিজের শান্তি পরিকল্পনা সামনে আনেন ট্রাম্প। অক্টোবরে সেই পরিকল্পনায় সম্মতি দেয় ইসরায়েল ও হামাস। পরিকল্পনা অনুযায়ী গাজায় একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসন কাজ করবে, আর তার উপর নজরদারি করবে এই শান্তি পর্ষদ। এর মধ্যে হোয়াইট হাউস ঘোষণা করেছে পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম। সেখানে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই মিলাদেনভ ও আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। চেয়ারম্যান হিসেবে থাকছেন ট্রাম্প নিজেই। এই তালিকায় এবার যুক্ত হতে পারে আঙ্কারা ও কায়রো। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র জানান, এরদোয়ান সরাসরি ট্রাম্পের কাছ থেকেই পেয়েছেন আমন্ত্রণ। অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, আল সিসির আমন্ত্রণটি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে সরকার। এদিকে এই প্রেক্ষাপট বুঝতে হলে ফিরে তাকাতে হয় গাজার বাস্তবতায়। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, কেউই রেহাই পায়নি। খাদ্য সংকটও ছিল চরমে। বাস্তুচ্যুত পুরো জনগোষ্ঠী, জাতিসংঘের তদন্ত কমিটি সহ বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞ এই পরিস্থিতিকে অভিহিত করেছেন গণহত্যা বলে। হঠাৎ করেই বদলে গেছে খবরের শিরোনাম। তেল উত্তোলনের গল্প এখন আর শুধুই জ্বালানির হিসেব নয়, সেখানেই ঢুকে পড়েছে রাজনীতি, ব্যাংক ও ক্ষমতার হিসাব। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু সেই তেল বিক্রির অর্থ জমা হচ্ছে কাতারের ব্যাংকে। প্রশ্নটা তখন স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসে, এর পেছনের আসল উদ্দেশ্য কি? বিস্তারিত প্রতিবেদনে। হঠাৎ করেই বদলে গেছে খবরের শিরোনাম। তেল উত্তোলনের গল্প এখন আর শুধুই জ্বালানির হিসেব নয়, সেখানে ঢুকে পড়েছে রাজনীতি, ব্যাংক ও ক্ষমতার হিসাব। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। এটা পুরনো খবর, কিন্তু আসল কৌতূহল তৈরি হয় তখনই যখন জানা যায় সেই তেল বিক্রির অর্থ জমা হচ্ছে কাতারের ব্যাংকে। প্রশ্নটা তখন স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসে, এর পেছনে আসল উদ্দেশ্য কি? সংবাদ মাধ্যম CNN এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিক্রি করেছে প্রায় $50 কোটি ভেনেজুয়েলার তেল। সেই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রের ব্যাংকে রাখা হয়নি, পাঠানো হয়নি ভেনেজুয়েলাতেও, বরং তা রাখা হয়েছে কাতারের ব্যাংকে। এরপরই ওঠে প্রশ্ন, এভাবে কাতারের ব্যাংকে টাকা রাখাটা কতটা নৈতিক? হিসেব বলছে ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে কার্যত বিচ্ছিন্ন। ফলে টাকা দ্রুত ও ঝামেলাহীনভাবে দেশে পাঠাতে কাতারকেই বেছে নেওয়া হয়েছে মধ্যস্থতাকারী হিসেবে। কিন্তু এই সিদ্ধান্তের রাজনৈতিক দিকটি আরও গভীর। ডোনাল্ড ট্রাম্প বহুবার প্রকাশ্যেই বলেছেন,
ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। তার বক্তব্যে স্পষ্ট ছিল তেল বিক্রির আয় যেন সাধারণ ভেনেজুয়েলার মানুষের কাজে লাগে, কিন্তু দেশটির অসংখ্য পাওনাদার বা পশ্চিমা কোম্পানির হাতে না পৌঁছায়। এই লক্ষ্যেই তিনি জারি করেন একটি নির্বাহী আদেশ, যাতে তেল বিক্রির অর্থের উপর বসানো না যায় কোনো আইনি দাবি বা লিয়েন। বিশ্লেষকদের মতে এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কাতারের ব্যাংকের ভূমিকা। কাতার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নীরব মধ্যস্থতাকারী। এর আগেও নিষেধাজ্ঞার সময় ইরানের তেল বিক্রির কিছু অর্থ একইভাবে কাতারের ব্যাংকের মাধ্যমে করা হয়েছিল ব্যবস্থাপনা। ফলে এটি নতুন কৌশল নয়, বরং পরীক্ষিত এক পথ। তবে এই ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, অর্থ কাতারে রাখলে তা শুধু আইনি জটিলতা এড়িয়ে যায় না, বরং পুরো প্রক্রিয়াকে ঠেলে দেয় সাধারণ মানুষের নজরের বাইরে। পরিষ্কারভাবে বলা না হলে এই অর্থ কে নিয়ন্ত্রণ করবে, কিভাবে বন্টন হবে, দুর্নীতি বা অর্থ পাচার ঠেকাতে কি ব্যবস্থা থাকবে, তা সবকিছুই থাকবে লোকচক্ষুর আড়ালে। এবং এই তহবিল পরিণত হতে পারে এক ধরনের ট্রাম্পের গোপন ভাণ্ডারে। সমালোচকরাও তুলেছেন প্রশ্ন, এই অর্থ ব্যবহার করে ভেনেজুয়েলার ক্ষমতা কাঠামোর ভেতর প্রভাব ধরে রাখা হবে কিনা। আবার মার্কিন রাজনীতির ভেতর থেকে উঠছে আপত্তি, এই ব্যাংকে তেল বিক্রির অর্থ রাখা কতটা আইনসম্মত ও নৈতিক। হাওলাদার শামীম, RTV। এক মাস আগেও তার আহ্বানে সাড়া দিয়ে ইরানের মানুষ নেমেছিলেন রাজপথে। তখন বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী সহ বিভিন্ন শহরে। তৈরি হয় সরকার পতনের আশঙ্কাও। সেই ঢেউয়ে ভর করে রেজা পাহলভি নিজেকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে তুলে ধরতে শুরু করেন। কিন্তু সময় গড়াতেই বাস্তবতায় ফিরে গেছে জনগণ। তাই আবারও বিক্ষোভের ডাক দিলে সাড়া দেয়নি কেউই। বিস্তারিত প্রতিবেদনে। বাংলায় একটা প্রবাদ আছে, ন্যাড়া বেলতলায় একবারই যায়। ঠিক তেমনটি যেন ঘটেছে এবার ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ক্ষেত্রে। এক মাস আগেও তার আহ্বানে সাড়া দিয়ে ইরানের রাজপথে নেমেছিল মানুষ। তখন বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী সহ বিভিন্ন শহরে। তৈরি হয় সরকার পতনের আশঙ্কাও। সেই ঢেউয়ে ভর করে রেজা পাহলভি নিজেকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে তুলে ধরতে শুরু করেন। কিন্তু সময় গড়াতেই আবেগ নয়, যেন বাস্তবতায় ফিরে গেছে জনগণ। তাই আবারও বিক্ষোভের ডাক দিলে তেহরানের রাস্তাগুলো রয়ে গেল নীরব, প্রায় নিস্তব্ধ। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি যুক্তরাষ্ট্রে বসে শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা আন্দোলনের ডাক দেন। বলা হয়েছিল এটি হবে নতুন মোড় নেওয়ার সময়। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরান সহ দেশের বড় কোনো শহরেই সেই ডাকের প্রতিধ্বনি শোনা যায়নি। কারণ অনেক ইরানির কাছে তিনি এখন পরিণত হয়েছেন এমন একজন নেতায়, যিনি দেশের ভেতরের বাস্তবতার চেয়ে বিদেশে বসে কথা বলেন বেশি। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের আহ্বান আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নাম জড়ানোয় সন্দেহ বেড়েছে আরও। অনেকের আশঙ্কা, এই আন্দোলন সফল হলে ইরানের ভবিষ্যৎ আবারও পড়তে পারে বিদেশি প্রভাবের মুখে। তার ওপর এই সুযোগে সরকারও গেল আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে চালিয়েছিল কঠোর দমন নীতি। টানা গ্রেপ্তার, নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থান, ইন্টারনেট নিয়ন্ত্রণ আর নিরাপত্তা ঝুঁকির কারণে মানুষের এখন সাহসও নেই প্রকাশ্যে রাস্তায় নামার। সবচেয়ে বড় কথা, ইরানের মানুষ পরিবর্তন চান ঠিকই, কিন্তু রাজতন্ত্রে ফেরার প্রশ্নে তারা আগ্রহী নন। তারা চান কাজ, নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতা। সেই বাস্তবতা মাথায় না রাখায় রেজা পাহলভির ডাকে এবার আর সাড়া দেয়নি কেউই। শুক্তি রায়, RTV। যে কোনো সময় নাকি মিসাইল এসে আঘাত হানবে দখলদার ইসরায়েলে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত বাস্তবতায় তাই নতুন করে কাঁপছেন বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তবে তেহরানকে এমন এক শক্তির মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমন-পীড়নের মধ্যেই ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জানান এই হুঁশিয়ারি। বিস্তারিত প্রতিবেদনে। ভয়ে কাঁপছেন নেতানিয়াহু, কারণ ইরান নাকি যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েলে। কথাগুলো ছিল খুবই ছোট, কিন্তু প্রতিটি শব্দে ছিল আতঙ্ক। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাস্তবতায় তাই নতুন করে কাঁপছেন বর্বর ইসরায়েলি এই প্রধানমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি ইসরায়েলি হামলা চালায় তবে তেহরানকে এমন এক শক্তির মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমন-পীড়নের মধ্যেই ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তব্যে নেতানিয়াহু জানান এই হুঁশিয়ারি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য।
এদিকে নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট ছিল নজরদারির ইঙ্গিত। তার ভাষায়, ইরানের ভেতরের পরিস্থিতি তেল আবিব খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক বিক্ষোভ ও দমনপীড়নের পর ইরান নাকি আর আগের অবস্থায় ফিরবে না বলে জোর দিয়ে তুলে ধরেন তিনি। তার মতে, ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা এখন অনিশ্চিত, আর যে কোনো সংঘাত দেশটিকে অপূরণীয় পরিণতির দিকে ঠেলে দিতে পারে। সিনহুয়া বলছে, নেতানিয়াহুর কাছ থেকে এমন সময় এ বক্তব্য এলো যখন ইরানের রক্তক্ষয়ী দমনপীড়ন নিয়ে তেহরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইরান জুড়ে চলা বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 4029 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এই দমনপীড়নে আটক করা হয়েছে 26,000-এরও বেশি মানুষকে। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে 3,786 জন বিক্ষোভকারী, 180 জন নিরাপত্তা বাহিনীর সদস্য, 28 জন শিশু এবং 35 জন এমন ব্যক্তি যারা বিক্ষোভে অংশই নেননি। তাদের আশঙ্কা প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। তবে ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়ায় স্বাধীনভাবে এই মৃত্যুর সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। রাজপথে রক্ত, আন্তর্জাতিক অঙ্গনে হুঁশিয়ারি, সব মিলিয়ে প্রশ্নটা ক্রমেই বড় হয়ে উঠছে। এই উত্তেজনা কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি মধ্যপ্রাচ্য এগিয়ে যাচ্ছে আরও এক গভীর অস্থিরতার দিকে? হাওলাদার শামীম, RTV। আফগানিস্তানের কান্দাহারের নীরব দেয়ালের আড়ালে চাপা কণ্ঠে বলা এক সতর্কবার্তা। বাইরে কোনো শত্রু নয়, ভয়টা আসছে ভেতর থেকেই। ফাঁস হওয়া একটি অডিও বার্তায় আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সর্বোচ্চ নেতা প্রকাশ করেছেন গভীর উদ্বেগ। তার আশঙ্কা, সরকারের ভেতরের মানুষজনই দাঁড়াচ্ছেন একে অপরের বিরুদ্ধে। এই বিভাজন চলতে থাকলে ভেঙে পড়তে পারে ইসলামী আমিরাত। দর্শক, কি ছিল সেই অডিও বার্তায় জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। আফগানিস্তানের কান্দাহারের নীরব দেয়ালের আড়ালে চাপা কণ্ঠে বলা এক সতর্কবার্তা। বাইরে কোনো শত্রু নয়, ভয়টা আসছে ভেতর থেকেই। ফাঁস হওয়া একটি অডিও বার্তায় শোনা যায়, আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা প্রকাশ করেছেন গভীর উদ্বেগ। তার আশঙ্কা, সরকারের ভেতরের মানুষজনই দাঁড়াচ্ছে একে অপরের বিরুদ্ধে। এই বিভাজন চলতে থাকলে ভেঙে পড়তে পারে ইসলামী আমিরাত, এমনই ইঙ্গিত মিলেছে সেই বক্তব্যে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। 2021 সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। তখন বাইরে থেকে গোষ্ঠীটি ছিল একেবারে ঐক্যবদ্ধ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভেতরে জমতে থাকে চাপ। কয়েক মাস ধরে ছড়ানো গুজব এখন শীর্ষ পর্যায়ের মতবিরোধ। নতুন করে তা তীব্র হয় 2025 সালের জানুয়ারিতে কান্দাহারের এক মাদ্রাসায় দেয়া ওই বক্তৃতার পর। তালেবান নেতৃত্ব প্রকাশ্যে বিভাজনের কথা অস্বীকার করলেও এই গুজবই বিবিসির আফগান সার্ভিসকে 1 বছরব্যাপী অনুসন্ধানে নামতে বাধ্য করে। অনুসন্ধানে উঠে আসে এক স্পষ্ট চিত্র। তালেবানের শীর্ষে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির গোষ্ঠী। একদিকে কান্দাহার কেন্দ্রিক শিবির, যারা আখুনজাদার নেতৃত্বে কঠোর ইসলামী আমিরাত করতে চায়, আধুনিক বিশ্বের সঙ্গে দূরত্ব রেখেই। অন্যদিকে কাবুল ভিত্তিক গোষ্ঠী, শক্তিশালী মন্ত্রী ও যোদ্ধাদের সমন্বয়ে, যারা কঠোর ধর্মীয় কাঠামোর ভেতর থেকেও বিশ্বের সঙ্গে যোগাযোগ, অর্থনীতি গড়া ও মেয়েদের সীমিত শিক্ষার সুযোগের কথা ভাবে। ভেতরের লোকেরা একে বলে কান্দাহারের ঘর বনাম কাবুল। এই টানাপোড়েন দীর্ঘদিন ছিল নীরব, কিন্তু সেপ্টেম্বরের শেষ দিকে এক সিদ্ধান্ত বদলে দেয় সবকিছু। আখুনজাদা ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধের নির্দেশ দেন। মুহূর্তেই আফগানিস্তান বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশ্ব থেকে। 3 দিন পর ইন্টারনেট ফিরে আসে কোনো ব্যাখ্যা ছাড়াই। ভেতরের সূত্র জানায়, কাবুল গোষ্ঠী সরাসরি সেই আদেশ অমান্য করে চালু করে দেয় সংযোগ। তালেবানের ইতিহাসে এটি ছিল প্রায় নজিরবিহীন ঘটনা। অনেকে একে বিদ্রোহের কাছাকাছি বলেও বর্ণনা করেন। এই সংঘাতের শিকড় বেশ গভীরে। ক্ষমতা নেয়ার পর আখুনজাদা ধীরে ধীরে সব সিদ্ধান্ত কেন্দ্রীভূত করেন কান্দাহারে। কাবুলের মন্ত্রীদের পাশ কাটিয়ে জারি হয় ফরমান। নারীদের শিক্ষা ও কাজের উপর নিষেধাজ্ঞা দুই গোষ্ঠীর মধ্যে হয়ে ওঠে উত্তেজনার বড় কারণ। কাবুল শিবির বাস্তববাদী, তারা জানে ইন্টারনেট ছাড়া আধুনিক রাষ্ট্র টিকে না। বিপরীতে সর্বোচ্চ নেতা ইন্টারনেটকে দেখেন ইসলামী শিক্ষার জন্য হুমকি হিসেবে। চারদিকে শুধুই সাদা আকাশ, রাস্তা, ঘরবাড়ি, সবকিছুই এক হয়ে গেছে বরফের স্তব্ধতায়। এই দৃশ্য রাশিয়ার কামচাটকা উপদ্বীপের, যেখানে রেকর্ড হয়েছে গেল 130 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাতের। কোথাও কোথাও 10 ফুট, আবার কোনো এলাকায় জমেছে 40 ফুট পর্যন্ত বরফ। বিস্তারিত প্রতিবেদনে।
চারিদিকে শুধুই সাদা আকাশ, রাস্তা, ঘরবাড়ি সবকিছু এক হয়ে গেছে বরফের স্তব্ধতায়। নিঃশ্বাস নিলেও যেন বুকের ভেতর ঢুকে পড়ে কেমন একটা ঠান্ডা ধারালো বাতাস। এই দৃশ্য কোনো সিনেমার সেট নয়, এটি রাশিয়ার কামচাটকা উপদ্বীপ, যেখানে রেকর্ড হয়েছে গেল 130 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাত। এই তুষারঝড়ে কার্যত অচল হয়ে গেছে পুরো অঞ্চল, শহর ও জনপদ ঢেকে গেছে ঘন বরফে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় কোথাও কোথাও 10 ফুট, আবার কোনো এলাকায় জমেছে 40 ফুট পর্যন্ত বরফ। কিছু এলাকায় বহুতল ভবনের 4 তলার দেয়াল ও জানালা পর্যন্ত ঢেকে গেছে বরফে। অতিরিক্ত চাপ ও তুষার ধসের কারণে ঘটেছে প্রাণহানির ঘটনাও। সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় 15 জানুয়ারি কামচাটকার প্রশাসনিক কেন্দ্র পেট্রোপাভলভস্ক কামচাটস্কিতে ঘোষণা করা হয় জরুরি অবস্থা। মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ জানান, সময় মতো ভবনের ছাদ থেকে বরফ সরানো না হওয়ায় ঝুঁকি বেড়ে গেছে কয়েক গুণ। ভারী বরফে নুয়ে পড়েছে অনেক ছাদ, কোথাও আবার রয়ে গেছে ভেঙে পড়ার আশঙ্কা। প্রচণ্ড তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। বাতিল করা হয়েছে বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে গেছে অনেক এলাকা। স্কুল, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। কেউ কেউ জানালার পাশে বসে কাজ করছেন ল্যাপটপে, আর বাইরে শুধুই তুষার ঝড়ের গর্জন। বরফে ঢাকা সড়কের কারণে দোকানেও দেখা দিয়েছে সংকট। রুটি, দুধ ও ডিমের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, ওখোৎস্ক সাগরে একাধিক নিম্নচাপ তৈরি হওয়ায় টানা তুষারপাত থামার নেই কোনো লক্ষণ। আরও কয়েকদিন চলতে পারে এই দুর্যোগ। তীব্র শীত ও আগ্নেয়গিরির জন্য পরিচিত কামচাটকায় এমন তুষারপাত দেখা যায়নি আগে। স্থানীয়দের ভাষায় এটি শুধু শীত নয়, এক পূর্ণাঙ্গ তুষার বিপর্যয়। হাওলাদার শামীম, RTV। বরফ, নিস্তব্ধতা আর শূন্যতায় ঘেরা ভূমি, ঠিক সেখানে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাতে আমেরিকার পতাকা, সামনে একটি বোর্ডে বড় করে লেখা, গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল, প্রতিষ্ঠিত 2026। এটি একটি ছবি, কিন্তু এর প্রতিক্রিয়া কিন্তু ছিল ভূমিকম্পের মতো। কারণ এটি একটি সাধারণ পোস্ট নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে গ্রিনল্যান্ড নিজেদের দাবি করেন। দর্শক, সত্যিই কি ট্রাম্প দখলে নিচ্ছেন গ্রিনল্যান্ড? জানবো সুপ্তি রায়ের প্রতিবেদনে। চারদিকে বরফ, নিস্তব্ধতা আর শূন্যতার অনুভূতি। ঠিক সেখানেই দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হাতে আমেরিকার পতাকা, সামনে একটি বোর্ডে বড় করে লেখা, গ্রিনল্যান্ড ইউএস টেরিটরি, স্টাবলিশড 2026, যার বাংলা অর্থ দাঁড়ায় গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল, প্রতিষ্ঠিত 2026 সালে। একটি ছবি, কিন্তু প্রতিক্রিয়া ছিল ভূমিকম্পের মতো। কারণ এটি কোনো সাধারণ পোস্ট নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে তার নিজের অ্যাকাউন্টে গ্রিনল্যান্ড নিজেদের অঞ্চল দাবি করে পোস্ট করেছেন এই ছবি। 19 জানুয়ারি সোমবার এই ছবিটি পোস্ট করেন ট্রাম্প। ছবিতে তার পাশে দেখা যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও। দৃশ্যটি বাস্তব মনে হলেও এটি একটি AI দিয়ে তৈরি ইমেজ, যেন বোঝানোর চেষ্টা গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে, আর এখন তা শুধু প্রকাশের অপেক্ষায়। এর আগেও আরেকটি এডিটেড ছবি পোস্ট করেছিলেন তিনি। সেটি ছিল 2025 সালের আগস্টে তোলা একটি বাস্তব ছবির রূপান্তর, যেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ইউরোপীয় নেতাদের উপস্থিতি ছিল। সেই ছবিতে বদলে দেওয়া হয় মানচিত্র। উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ড সবকিছুকেই ঢেকে দেওয়া হয়েছিল একটি বিশাল মার্কিন পতাকায়। এই ছবিগুলো কেবল কল্পনা নয়, কারণ ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যুক্তি ছিল আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থান, খনিজ সম্পদ ও সামরিক গুরুত্ব উপেক্ষা করা যাবে না। সেই বক্তব্যের ধারাবাহিকতাতেই এবার সরাসরি মার্কিন অঞ্চল শব্দটি ব্যবহার করা হলো। এমনকি জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ডের প্রয়োজন বলে দাবি করার পর এমন ছবি পোস্ট করে নিজের বার্তার উপর আরও জোর দিলেন তিনি। তবে ডেনমার্কের দাবি গ্রিনল্যান্ড তাদের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। দেশটির আছে নিজেদের সরকার, আছে আলাদা পরিচয়ও। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এই বরফাচ্ছাদিত দ্বীপটি অনেক আগেই নজরে পড়েছে শক্তিধর দেশগুলোর। সুপ্তি রায়, RTV। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গাজা নিয়ে ট্রাম্পের নতুন চাল, বোর্ড অব পিসে চান 2 মুসলিম নেতাকে। ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ যাচ্ছে কাতারের ব্যাংকে। উদ্দেশ্য কি ট্রাম্পের? ইরানিরা ধরে ফেলেছে রেজা পাহলাবির চালাকি, আবারও আন্দোলনের আহ্বান নির্বাসিত যুবরাজের।
যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাবে ইরান, নেতানিয়াহুর সতর্কবার্তা। তালেবানের শীর্ষ পর্যায়ে ভাঙনের সুর, প্রকাশে এলো ক্ষমতার দ্বন্দ্ব। রেকর্ড ভাঙা তুষারঝড়ে বিপর্যস্ত রাশিয়া, বরফে ডুবে গেছে কামচাটকা শহর। গ্রিনল্যান্ড এখন আমেরিকার, পোস্ট করে ঘোষণা দিলেন ট্রাম্প। দর্শক, এই ছিল সপ্তাহের বিষয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।